গণভোটে হ্যাঁ, সুযোগ হবে কিনা তার আমার সাথে ওই বিষয়গুলো নিয়ে কথা বলার। যদি সুযোগ হয় আমি এই জিনিসটা অনেকগুলো ম্যাচের মধ্যে আমি এটাই দিব, যদি দেশ পরিবর্তন করতে হয় তাহলে যারা রাজনীতিকে পেশা হিসেবে নিচ্ছে এটা পরিবর্তন করে, এটা পরিবর্তন করলে দেখবেন দেশ পরিবর্তন। বাংলাদেশে দেখেন, বাংলাদেশের মানুষ যে রাজনীতিটা করছে এই রাজনীতিটা হলো প্রতিহিংসার রাজনীতি, এবং এই প্রতিহিংসার রাজনীতির জন্যই কিন্তু আপনার একটা সিস্টেম উন্নত হচ্ছে না, একটা বিশ্ববিদ্যালয় উন্নত হচ্ছে না, শুধুমাত্র আমি প্রতিপক্ষকে দেখতে পারি না বলে। তো সত্য কি জানেন, আসলে আমাদের দেশে আমরা গণ অভ্যুত্থানের যেই স্পিরিট ছিল, গণ অভ্যুত্থানের যে আশা আকাঙ্ক্ষা ছিল, সেই আশা আকাঙ্ক্ষাকে আমরা বাস্তবায়ন করতে পারিনি। সিস্টেম শুধুমাত্র মানুষ চেঞ্জ হয়ে গেছে, সিস্টেম সিস্টেমের মতোই আছে। আমি আল্লাহকে ভালোবাসি, আমার রসুলকে ভালোবাসা, তাদের মানে আল্লাহ এবং রাসুলকে ভালোবাসার জন্য আমি একজন আলেমকে ভালোবাসি। কে জিতছে, যে জিতছে রিয়াজুল ভাই আমার ভাই, আমি তার ভাই, বাকি 21 জন আমার ভাই বোনেরই তো এখানে আছেন, আলাদা করে কোনো কিছু দেখার সুযোগ নেই। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ইনোভোটক্সের আজকের পর্বে। আমন্ত্রণ জানিয়েছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যিনি সভাপতির দায়িত্ব পালন করছেন, ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল থেকে যিনি ভিপি পদে লড়েছেন এবং তুমুল সম্ভাবনা তৈরি করে যিনি নির্বাচনের শেষ পর্যন্ত টিকেছিলেন, জনাব AKM রাকিব। আমাদের আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে রাকিবকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি তুমুল জনপ্রিয় একজন ছাত্রনেতা এবং আমরা দেখেছি আপনাদের যে যশোর নির্বাচন সেখানে আপনি আ অনেকক্ষণ পর্যন্ত, দীর্ঘ সময় পর্যন্ত আপনি বিজয়ের দ্বারপ্রান্তে ছিলেন। একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের আমরা সেখানে লক্ষ্য করেছি। তো এরপরে ফলাফল হয়তো আপনার বিপক্ষের যে প্যানেল সেখানে তাদের পক্ষে, তাদের ঝুলিতে গেছে। বাট আপনাকে আমার কাছে মনে হয়েছে একটু ডিফারেন্ট ক্যারেক্টারের বাংলাদেশের গতানুগতিক আ ছাত্র রাজনীতির যে সকল নেতৃবৃন্দ রয়েছেন তাদের মধ্য থেকে আপনাকে নিয়ে কোনো কন্ট্রোভার্সি তৈরি হয়নি। আপনি ক্যাম্পাসে এই আ ছাত্র সংসদ নির্বাচনকে উপলক্ষ করে এমন কোনো বক্তব্য দেননি বা প্রতিপক্ষকে আঘাত করেও আপনি এমন কোনো কথা বলেননি, যে কথা নিয়ে আপনার ইমেজের উপর বা আপনার ব্যক্তিত্ব নিয়ে প্রশ্ন আসতে পারে। ইনফ্যাক্ট আপনি পরাজিত হবার পরেও আমরা দেখেছি আপনি খুব চমৎকার রিঅ্যাকশন করেছেন। ব্যাপারটাকে সুন্দরভাবে মেনে নিয়েছেন। যে জিনিসগুলো আমাদের রাজনীতির মাঠে আসলে অনেকটাই অনুপস্থিত বলা যায়। তো সেই জায়গা থেকে আমরা এটা আশা করতে পারি যে আপনি ৫ই আগস্ট পরবর্তী সময়ে আমরা যে নতুন বন্দোবস্তের কথা বলি, তার কিছুটা প্রভাব হয়তো আপনি আপনার জীবনে আমাদেরকে দেখিয়েছেন। আমি ১ম এই আপনার কাছে জানতে চাইবো আপনার এই পরাজয়ের পরের আপনার অনুভূতি কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আহ পরাজয়, জয় একটা প্রতিযোগিতার পরে এটা থাকবেই। এই ২ টা মিলিয়েই তো একটা প্রতিযোগিতা। তো আমি আগেও বলেছি যে আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য ছাত্র সংসদ নির্বাচনটা খুব গুরুত্বপূর্ণ ছিল। আমরা সেই ১৯ সালে আমরা ৭ দফা আন্দোলনের মধ্যে ১ দফা ছিল যে যকসু নির্বাচন চাই। তো তখন তো যে আওয়ামী কাঠামো ছিল সেই কাঠামোর মধ্যে ছাত্র ৭ সংসদ দফা বলতে? আমরা ১৯ সালে ৭ দফা বিশ্ববিদ্যালয়ের অনন্য উন্নয়নের লক্ষ্যে আমরা ৭ দফা আন্দোলন করি। যেখানে আমাদের ক্যাফেটেরিয়া আন্দোলন, ক্যাফেটেরিয়া খাবারের মান উন্নয়ন সহ আমাদের নারী শিক্ষার্থীদের যে আজকে যে হলটা আছে, সেই হল উদ্বোধন এবং হলের কাজ করা, আমাদের মেডিকেল সেন্টার সহ ৭টা দফা ছিল সেখানে। তো আপনি তখন কোন ইয়ারে? আমি তখন ফার্স্ট ইয়ার। তখনই আন্দোলন করছেন? তখনই আন্দোলন, হ্যাঁ। আচ্ছা। তো এই ওই দফাটা কি আপনাদের দলীয় দফা ছিল নাকি? না, এটা তো তখন আমরা দেখা যাচ্ছে যে সাধারণ শিক্ষার্থীর ব্যানারেই আমরা আন্দোলনগুলো করতাম। প্যাট্রোনাইজ করেছে কারা? আমরাই করেছি আরকি। আমরা বলতে ছাত্র আমরা অধিকার ছাত্র পরিষদ। অধিকার পরিষদের আচ্ছা। আমাদের রাইসুল ইসলাম নয়ন ভাই ছিলেন তখনকার সভাপতি ছাত্র অধিকার পরিষদ। আমাদের আবু বকর খান সাধারণ সম্পাদক ছিলেন, তৌসিফ মাহমুদ সোহান ভাই সহ আরও অনেকে ছাত্রদল, ছিলেন। ছাত্র শিবির কি তখন আপনাদেরকে সহযোগিতা করত? আসলে বিশেষ করে ছাত্রদল বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আমরা প্রোগ্রামের জন্য? আমরা তখন আসলে ছাত্র শিবির আমরা ওইরকম কাউকে পাইনি। আচ্ছা। আজকে দেখেন যে আমি তো চিনি যে অমুকে ছাত্র শিবির বা অমুকে ছাত্র শিবির। হুম। তখন সাধারণত এরকম কাউকে সামনেও চিনতে পারিনি যে সে বলেছে যে আমি ছাত্র শিবিরের, অথবা কোনো সূত্র আমরা জানতে পারিনি যে সে ছাত্র শিবিরের। আচ্ছা, আচ্ছা। আমরা এখানে যারা ছিলাম গুটি কয়েক মানুষ, আমরাই আন্দোলন সংগ্রামগুলোর সামনে থেকে
নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেছি, শিক্ষার্থীদেরকে একত্রিত করার চেষ্টা করেছি। ক্যাম্পাসে কি তখন আসলে শিবিরের এই সিচুয়েশনটা ছিল যে তারা নিজেদের নামে প্রকাশিত হবে বা নিজেদের পরিচয় দেবে? দেখেন, আপনাকে হলো যে আমরা শিক্ষার্থীদের কথা বলতে গেলে, আপনি যখন শিক্ষার্থীদের কথা বলবেন তখন তো আপনার এত কিছু চিন্তা করার কথা না। আমরা আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আমাদের জাতীয় পর্যায়ের কোনো কিছু নিয়ে কথা বলার সুযোগ আমাদের খুব কম ছিল। আচ্ছা। কেন কম ছিল? কারণ বিশ্ববিদ্যালয়ে ঢুকেই আমরা ১ম এ দেখেছি যে আমরা যে ক্লাসরুমে ক্লাস করব, সেই ক্লাসরুমেরটা অবস্থা ভালো না। আচ্ছা। আমরা দেখেছি যে আমাদের ভালো মানের ল্যাব নেই। হুম। আমরা দেখেছি যে আমাদের একটা ক্যাফেটেরিয়া আছে যেটাতে খাবার ভালো না। পর্যাপ্ত পরিমাণ বসার জায়গা নেই। হুম। আমরা দেখেছি যে আমাদের একটা ভালো লাইব্রেরি নেই। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে আপনি যখন আপনার ঘরে ঢুকেই দেখবেন যে সবকিছু এলোমেলো, অনেক কিছু ল্যাকিংস, তখন আপনি ওই অন্য কিছুর দিকে মনোযোগ দেওয়ার সুযোগ আপনার কম থাকবে। তো সেই জায়গা থেকে শিক্ষার্থীদের জন্য যদি আপনার কাজ করতে হতো বা শিক্ষার্থীদের জন্য যদি আপনার লড়ে যেতে হতো, তাহলে এই সমস্ত বা যেই ট্যাগ বা যেগুলো কিছু, এগুলো আমার কাছে মনে হয় যে মৃত্যুর এগুলা, ভয় অথবা গ্রেপ্তারের ভয় হ্যাঁ, এগুলো এগুলা আমার কাছে ম্যান্ডেটরি ছিল না। কারণ আপনি শিক্ষার্থীদের হয়ে কথা বলবেন। আপনি তো আর এখানে অন্য কিছু করতে আসেননি। তো সেই জায়গা থেকে তখনকার সময় আসলে ওইভাবে আমরা কেউ বুঝলাম যে সামনে আমরা হয়তো চিনিনি বা জানি না। হুম, হুম। কিন্তু পেছনে আমরা শুনিনি যে আসলে অমুক, 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 অমুক এরকম আমরা শুনিনি আরকি। যাই হোক, তো ওই তখনকার সময় আপনার একটা দফা ছিল যে যশোর নির্বাচন আমরা চাই। তারপর ২৪ সালের আগস্টের পরে আমরা বারবারই বলি যে যশোর নির্বাচন দরকার। কারণ আপনি দেখেন যে আসলে ক্যাম্পাসগুলোতে ভিন্ন মতকে সহ্য করার যেই একটা টেনডেন্সি, এটা খুব কম আমাদের বাংলাদেশে। হুম, হুম, হুম। তো ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে কিন্তু আমরা এটা কি করতে পারি, বাস্তবায়ন করতে পারি। তো আলহামদুলিল্লাহ যশোর নির্বাচন হয়েছে। আমার একটাই ইন্টেনশন ছিল যশোর নির্বাচনটা হোক এবং জয় পরাজয় থাকবেই। শিক্ষার্থীরা ভোট দিবে এখানে। শিক্ষার্থীরা যাকে ভালোবাসবে বা যার কাছে সে কনভিন্সিং মনে হবে তার কাছে যাইবে, ভোট দিবে। তো আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লাগছে আরকি যে আজকে যেখানেই যাই যে বলে যে আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আপনাদের যশোর নির্বাচন হয়েছে। তো এই যে একটা যে প্রাপ্তি, এটা যশোর নির্বাচনের আগে এটা যশোর নির্বাচনের আগে আমরা পাইনি। তো এই যে একটা ট্যাগ, এটা একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কে জিতছে? যে জিতছে রিয়াজুল ভাই আমার ভাই, আমি তার ভাই। বাকি ২১ জন আমার ভাই-বোনেরাই তো এখানে আছেন। আলাদা করে কোনো কিছু দেখার সুযোগ নেই। তো অনুভূতি ভালো। হ্যাঁ, আপনার অনুভূতি তো ডেফিনিটলি ভালো। আপনি এমনটাই প্রকাশ করেছেন। কিন্তু যারা আপনার হয়ে রাত-দিন লড়েছে, যারা আপনার হয়ে আ বেশ অনেকদিন পর্যন্ত আমরা দেখেছি এটি নিয়ে আন্দোলন সংগ্রাম করেছেন। তাদের অনুভূতি কি? তারা আসলে আ মনোকষ্টটা আপনি কিভাবে আ দূর করবেন বা দূর করার চেষ্টা করছেন? দেখেন, আমি আসলে তাদের জায়গা থেকে একটু খারাপ লাগা তো অবশ্যই থাকে। তবে আমার কাছে কেন জানি হেরে গিয়েও আমার কাছে মনে হচ্ছে যে আমি যেই রাজনীতিটা চেয়েছি, বাংলাদেশের মানুষ যে রাজনীতিটা করছে, এই রাজনীতিটা হলো প্রতিহিংসার রাজনীতি। আমরা অনেকেই মাইকে বলি বা অনেকেই সামনাসামনি বলি যে আসলে প্রতিহিংসা করব না, এই না, সেই না। কিন্তু বাস্তবিক অর্থেই প্রতিহিংসার রাজনীতিটাই চলছে। এবং এই প্রতিহিংসার রাজনীতির জন্যই কিন্তু আপনার একটা সিস্টেম উন্নত হচ্ছে না। একটা বিশ্ববিদ্যালয় উন্নত হচ্ছে না। শুধুমাত্র আমি প্রতিপক্ষকে দেখতে পারি না বলে। এবং ওভারঅল যদি দেশের কন্ডিশনও যদি আমি বলি, আমাদের দেশ তো এখন মানে অন্যান্য দেশের তুলনায় যদি আমরা বলি, আমরা অনেক পিছিয়ে আছি। ট্রু। তো এই পিছিয়ে পড়াটাকে যদি আমরা উঠাতে চাই, তাহলে প্রতিহিংসাটাকে আমাকে বাদ দিয়ে আমাদেরকে ব্যক্তিগত, সাংগঠনিক এই স্বার্থ বাদ দিয়ে আমাদেরকে কাজ করতে হবে শুধুমাত্র দেশের জন্য, একটা সংগঠন, একটা সিস্টেমের জন্য এবং বিশ্ববিদ্যালয়ের জন্য। তো এই যে আমি হেরে গেছি। আমি হেরে গিয়ে আমি জাস্ট আমার যে মেসেজটা যে না, এই প্রতিহিংসাটা বাদ দিতে হবে। এটা যে ছড়াতে পেরেছি এবং শিক্ষার্থী যারা আমার হয়ে কাজ করেছে, আমার প্যানেলের হয়ে কাজ করেছে, তাদেরকে আমরা এটাই বোঝানোর চেষ্টা করছি। একটু খারাপ লাগা তো অবশ্যই থাকবে, দীর্ঘদিন কাজ করেছে। তো তারাও আসলে বুঝতে পারছে যে আসলে দরকার ছিল এটা। বিশ্ববিদ্যালয় আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠিত হয়েছে, কালকে অমুক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হবে এবং এই বিশ্ববিদ্যালয়গুলোতে যদি আমরা প্রতিহিংসার রাজনীতিটাকে ডিজঅ্যাপিয়ার করতে পারি, তাহলে ওভারঅল বাংলাদেশে প্রতিহিংসার রাজনীতিটা ডিজঅ্যাপিয়ার হবে। আর যদি এটা ক্ষয়ে যায়, ইউ ক্যান্ট ইমাজিন যে আসলে বাংলাদেশ কত দ্রুত এগিয়ে যাবে। কিন্তু নির্বাচনের দিন আমরা দেখলাম যে ক্যাম্পাসের বাইরে আ সেখানে বর্তমান যিনি যোগসু ভিপি তার ওয়াইফকে হেনস্থা করা হয়েছে। আ এরপর আমরা দেখলাম যে সদরঘাটের ২ জন ব্যবসায়ী যারা নিজেদের আইডি কার্ড পর্যন্ত প্রদর্শন করে পরবর্তীতে দেখিয়েছিলেন যে তারা হচ্ছেন সদরঘাটের ব্যবসায়ী, তাদেরকে হেনস্থা করা হয়েছে।
এটি কি প্রতিহিংসা পরায়ণ হয়ে কেউ এই কাজটি করেছে বলে মনে করেন? আমি যতটুকু জানতে পেরেছি, আমি তো তখন ভেতরে ছিলাম। আসলে দেখেন, ছাত্র সংসদ নির্বাচনগুলো নিয়ে আমরা আমাদের মূল দলগুলোর যেই একটা আ তাদের যেই চিন্তাভাবনা, এটাতে আমার একটু ভিন্ন রকম লাগছে। এটা উচিত না। কারণ ছাত্র সংসদ নির্বাচন হবে, এখানে শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি নির্বাচিত করবে। এখানে বাইরে এসে কেন মূল দলের বা অমুক দলের অমুক দলে থাকতে হবে? এটা আমার ব্যক্তিগতভাবে আমার পছন্দ না, এবং আমি আমার যেই মাদার পার্টি, আমি তাদেরকেও আমি বলে দিয়েছি যে আসলে এই কালচারটা বাদ দিতে হবে। কারণ শিক্ষার্থীরা আসবে। এখন যদি ওখানে মূল দলের অনেকে চলে আসে, একটা বড় গ্যাদারিং হবে। শিক্ষার্থীরা একটা নিরাপত্তাহীনতা থাকবে। তো সেই জায়গা থেকে যারা এই যে আপনি বললেন যে মূল দলের অনেকে ছিল, তাদের আইডি কার্ড, তো তাদের তো এখানে কাজ থাকার কথা না। তারা বলছিলেন যে তাদের ব্যবসা যেহেতু পাশেই, তারা এখান দিয়ে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। না, আসলে বিষয়টা এরকম না। আপনি হয়তো ওই দিনের পরিস্থিতি দেখেছেন অবশ্যই, যে আসলে তারা কিন্তু রাতভর ওখানে অনেকে ছিলেন। মূল দলের অনেকেই ছিলেন। তো যে যে একটা তারা হাইপ আসছে, তৈরি হয়েছিল হ্যাঁ, আসলে, আপনারা যে হ্যাঁ। একটা হাইপ তৈরি করতে পেরেছেন, এই হাইপ কিন্তু শিক্ষার্থীদের মানে শিক্ষার্থী ছাপিয়ে সাধারণ মানুষের মধ্যেও কিন্তু ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। সুতরাং একটা আগ্রহের জায়গা তো মানুষের ছিল। আগ্রহের জায়গাটা অন্যরকম। কিন্তু যদি আপনি এখানে এসে, আমরা দেখেছি ডাকসুর পরে, আমরা দেখেছি শাহবাগ দখল করছে এক দল, অন্যদিকে আরেক দল অন্য জায়গা দখল করছে। আমরা দেখেছি অন্যান্য ছাত্র সংসদ নির্বাচনে। তো সেই জায়গাটাই কিন্তু এখানে আমাদের যকসু নির্বাচনের পরে একটা হলো যে ভালো লাগা, যে একটা হাইপ তুলছে, একটা নির্বাচন হচ্ছে, হ্যাঁ। ভালো লাগা একটা জায়গা। আরেকটা জায়গা হলো যে না, আমরা এখানে অবস্থান করছি। হ্যাঁ, আমরা এখানে অবস্থান করছি ভিন্ন অর্থে, একটা শক্তি প্রদর্শনের যে জায়গাটা, এইটা যদি হয়ে থাকে তাহলে এটা অবশ্যই নেগেটিভ। কারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে একটা অন্যরকম পরিবেশ থাকবে। বাইরের কান্ট্রিতে আমরা যেগুলো দেখি, আমরা তো ছাত্র সংসদ নির্বাচনগুলোতে আসলে যেভাবে হাইপ তোলা হয়েছে, এটা এতটা দরকার ছিল না। অনেকে বলে থাকেন, এবং আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে এ ধরনের কথাগুলো এসছে, যে আপনি যদি স্বতন্ত্র নির্বাচন করতেন, কিংবা আপনি যদি আপনার নিজস্ব যে রাজনৈতিক পরিচয়, সেই প্ল্যাটফর্ম থেকেই আপনি যদি নির্বাচন করতেন, আপনার জয়ের সম্ভাবনা অনেক বেশি ছিল। আপনি কি এমনটা মনে করেন? আচ্ছা, প্রথমত হলো আমি আমার রাজনৈতিক পরিচয় একদম বিলীন করে কোথাও যাইনি। আমার রাজনৈতিক পরিচয় নিয়েই আমি নির্বাচন করেছি। আর দ্বিতীয়ত কথা হলো যে আমি অনেকে যেটা বলছেন, আমি এটার সাথে পুরোপুরি একমত না। তাদের যে মতামত আছে, আমি সেই মতকে অবশ্যই শ্রদ্ধা করি। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। আমি কেন পুরোপুরি একমত না, সেই জায়গাটা হলো, দেখেন আমার প্যানেলের আমরা তো বাইরে থেকে আপনার ৪ জন ৫ জন আমরা বাইরে থেকে, পলিটিক্যাল এবং আমার ছাত্রলীগের পরিষদ মিলে বাইরে থেকে ৫ জন আমরা ওই প্যানেলে গিয়েছি। তো আমাদের প্যানেলে ৩ জন, একজন হলো আপনার পরিবহন সম্পাদক এবং একজন পাঠাগার ও সেমিনার বিষয়ক সম্পাদক, পাশাপাশি একজন কার্যনির্বাহী সদস্য জয় হয়েছে। তারা ছাত্রদলের। তাহলে যদি আমি ছাত্রদলের সাথে জোট করাতে আমার জয় না হয়ে থাকে, তাহলে তারা কেন জিতলো? তারা তো ছাত্রদলের। পয়েন্ট 1। পয়েন্ট 2 হলো, দেখেন যারা ২১ জন নির্বাচিত হয়েছে তারা নিঃসন্দেহে যোগ্য। শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে আসছে। তবে পাশাপাশি তুলনামূলক যদি আমরা অন্যান্য প্রার্থীদের কথাও বলি, অন্য প্যানেল বলি অথবা আপনার স্বতন্ত্র বলি, সেখানেও অনেক শিক্ষার্থী আছে যারা আসলে ৫ আগস্টের আগে এবং ৫ আগস্টের পরে শিক্ষার্থীদের সাথে ছিল, এবং কোনো ধরনের কোনো স্বার্থ ছাড়া শিক্ষার্থীদের সাথে ছিল। তো তারাও যোগ্য ছিল। তো সেখান থেকেও তো ২-১ জন উঠে আসতে পারত। তো সেটা তো আমরা দেখিনি। তাহলে বিষয়টা হলো যে, একে তো আমার প্যানেল থেকে ছাত্রদলেরই অনেকে ৩ জন জয়ী হয়েছে, এবং যোগ্যতা থাকা সত্ত্বেও বাইরে থেকে তো কেউ আসেনি। তারা তো আর ছাত্রদলের প্যানেলেরও না, আর তারা ছাত্রদল করেও না। তাই তারা কেন আসেনি? তো সবাই এটা বলছেন, তাদের মতকে আমি শ্রদ্ধা করি। তবে আমার ব্যক্তিগত ধারণা হলো যে এরকমটা আমি মনে করছি না। নির্বাচন পরবর্তী সময়ে আপনারা নিশ্চয়ই আপনাদের এই পরাজয়ের কারণ উদ্ঘাটনের জন্য বসেছেন, পর্যালোচনা করেছেন। আপনারা আপনার পরাজয়ের বা আপনাদের যে প্যানেলের বলা যায় যে মোটা দাগে অলমোস্ট সবাই পরাজিত হয়েছেন। আপনারা কি কারণ ফাইন্ড আউট করেছেন? আসলে হেরে গেলে অনেকগুলো ব্যর্থতার কথা বেরোয়, আর জিতে গেলে ব্যর্থতাগুলো ডেকে যায়, যে ভালো সিদ্ধান্তগুলো বেরোয় আসে। তো এইভাবে ধরতে গেলে অনেক কিছুই ধরা যায়। তবে আমরা যেই জায়গাটায় আমাদের একটা প্রবলেম ছিল, সেটা হলো পলিটিক্যালি ন্যারেটিভ দাঁড় করানো। পলিটিক্যালি বলছি, কেন বলছি? ধরেন ৩০ তারিখে আমাদের বিরুদ্ধে এবং আমার প্যানেলের বিরুদ্ধে যে সমস্ত ন্যারেটিভ দাঁড় করানো হয়েছে,
সেই ন্যারেটিভগুলো এগুলো প্রোপাগান্ডা ছিল, কিন্তু আমরা তার এগেনস্টে আমাদের অনলাইনে আমরা তার এগেনস্টে পাল্টা জবাব দিতে পারিনি। এটা একটা জায়গা ছিল। আপনার বিরুদ্ধে কি কোনো প্রোপাগান্ডা ছিল? হ্যাঁ, ব্যক্তি রাকিব? হ্যাঁ হয়েছে, অনেক হয়েছে। যেমন ধরেন প্রোপাগান্ডা হয়েছে যে রাকিব ছাত্রদলে যুক্ত হয়ে গেছে, সে ছাত্রদলে ভবিষ্যতে ছাত্রদলের হয়ে কাজ করবে, ক্যাম্পাসের কাজ করবে না। ইভেন সবচেয়ে মজার ঘটনা কি জানেন, আসলে যখন আপনার দলের, আপনাদের মাদার পার্টি যদি আমি বলি, তারাই যখন আসলে সেক্রেটারি সভাপতি দেখা যাচ্ছে যে অন্য একটি বড় দলের আশ্রয় চলে যাচ্ছে, নিজের দল থেকে পদত্যাগ করে অথবা বহিষ্কারের একটা নাটক মঞ্চায়ন করে, তখন শিক্ষার্থীদের এই আশঙ্কার জায়গাটা যে আপনিও ছাত্রদলে চলে যাবেন, এটা কি খুব বেশি অমূলক? এটা আমি যদি বলি আমার জায়গা থেকে, এটা অবশ্যই অমূলক। কেন আমি বলি, ধরেন আমার যেই গণ অধিকার পরিষদ, আমার যে ছাত্র অধিকার পরিষদ, এখানে না আপনার দলীয় লেজুর ভিত্তিটা ওইভাবে আমরা করি না। কেন করি না আমি উদাহরণ দিলে আপনি বুঝবেন। আমি আমার প্রথম কমিটি 19 সালে হয়, ওই কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ছিলাম, আর এই কমিটিতে আমি সভাপতি। আমার ফেসবুক যদি আপনি ঘাটাঘাটি করেন বা কেউ যদি দেখে, আমার স্বাভাবিকভাবেই তো আপনার মাদার পার্টিকে নিয়ে অনেকেই পোস্ট করে বা অনেকে অনেক সময় বিভিন্ন সাপোর্ট দেয়। তো আমার জায়গা থেকে আমি এখন পর্যন্ত কোনো রকম আমার গণ অধিকার পরিষদ বলি বা তাদের কোনো ভুল সিদ্ধান্তকে মেনে নিয়ে তাদের পক্ষে সাফাই গাওয়া, আমি এটা কখনই করিনি। ইভেন জগন্নাথ আমার যে ইউনিট, এই ইউনিটের কোনো একজন সদস্য এই কাজটা করেনি। এই কারণে আশঙ্কাটা বেশি হচ্ছে যে আপনি হ্যাঁ। মাদার পার্টি হিসেবে হয়তো গণ অধিকার পরিষদকে বেছে না নিয়ে আপনি হয়তো ছাত্রদলের রাজনীতি করে পরবর্তীতে এই ধারায় আপনি প্রতিষ্ঠিত। না না, আমি যদি ছাত্রদলের রাজনীতি করতাম, আপনার জানার জন্য বলছি, বা ছাত্রদল অথবা যেই পতন হয়েছে যে সেই দলের রাজনীতি যদি আমি করতাম, তাহলে আমি যখন ক্যাম্পাসে আসি তখনই করতে পারতাম। কেন, কীভাবে করতে পারতাম? আমাদের যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তখনকার যে সভাপতি ছিলেন রফিক ভাই ছাত্রদলের, উনি আমার গ্রামের ছিলেন, ভোলা। আবার তখনকার সময় ছাত্রলীগের যেই প্রভাবশালী নেতা ইব্রাহিম ফরাজি, যে ছাত্রলীগের সভাপতি ছিলেন, তিনি আমার ভোলার। আমি যদি ছাত্রলীগ ছাত্রদলের রাজনীতি করতাম, তাহলে আমি তখন আমার একটা ইট ওয়াজ গ্রেট অপরচুনিটি, যেদিকে আমি করতাম না কেন, আজকে হোক বা তখনকার হোক, ভালো একটা জায়গা থাকতো। কিন্তু আমি সবসময় চেয়েছি যে এই গতানুগতিক যে রাজনীতিটা, এই রাজনীতির বাইরে আমাদেরকে বেরোতে হবে। কেন চিন্তা করেছি দেখেন, একটা আমাদের দেশ, অন্য দেশের কথা আমি বলবো না, আমাদের দেশের একদম আপনার সব কিছু পলিটিক্যালি ডিপেন্ড করে, সব কিছু। ইভেন তো আপনি দেখবেন যে একজনের একটা আপনার অনেক সময় ধর্মীয় অনেক কার্যকলাপ, এগুলো পলিটিক্যালি ডিসাইড হয়। মসজিদের কমিটি কী হবে, কে হবে না হবে, এগুলো পলিটিক্যালি ডিসাইড হয়। বাংলাদেশে এগুলো তিক্ত সত্য। তো সেই জায়গা থেকে যদি পলিটিক্স চেঞ্জ না হয়, তাহলে বাংলাদেশ আপনি চেঞ্জ করতে পারবেন না। তো আমার আর কি, আমি যখন থেকে আমি ঠিক করেছি আমি পলিটিক্স করব, তখন থেকে আমার চিন্তা ছিল যে আমি যদি এই দুইটা ধারার বাইরে গিয়ে আমি রাজনীতি করব। এই জন্য আমি তখন যুক্ত হইনি। তো এখানে এখন আর যুক্ত হওয়ার কোনো সম্ভাবনা আমার ছিল না, নেই। আর আরেকটা প্রোপাগান্ডা, আপনি যে বলেছিলেন যে প্রোপাগান্ডা ছড়িয়েছে কিনা, আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কথা শুনেছেন, তেগরিয়া আমাদের বড় ক্যাম্পাস। এই ক্যাম্পাসের কাজ 2018 সালে শুরু হয়। এই ক্যাম্পাসের কাজ আগাচ্ছিল না। পরে 22 সালে আমরা আন্দোলন করি যে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে দিতে হবে, দ্রুত সময় সুন্দরভাবে যাতে হয়। 22 সাল, তখন আওয়ামী লীগ এক্সিস্টিং আছে। তারপর 24 সালের পরে আমরা পর কয়েকটা আন্দোলন করে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তর করি। কিন্তু আমার বিরুদ্ধে এমন প্রোপাগান্ডা, ওই সেনাবাহিনীকে হস্তান্তরের যে আন্দোলনগুলো, এই আন্দোলনগুলোতে আমি নেতৃত্বস্থানীয় ছিলাম, সবাইকে একত্রিত করে আমরা একসাথে ছিলাম। তো আমার বিরুদ্ধে এরকম প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে যে আমি যদি নির্বাচিত হতে পারি, তাহলে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ, দ্বিতীয় ফেজের কাজ সেনাবাহিনীর কাছে যাবে না। অথচ দেখেন, এই কাজটা আমি সেনাবাহিনীর কাছে দেওয়ার জন্য আওয়ামী লীগ পিরিয়ড থেকে আমি লড়াই সংগ্রাম করে আসছি। আপনি নির্বাচনের আগে আপনার এই প্রোপাগান্ডা খণ্ডন করতে পারেন নাই? না, পলিটিক্যালি এই জায়গায় আমাদের অনেক ল্যাকিংস আছে। আমি বলবো যে আসলে প্রথমত যদি আমি বলি যে যারা এই প্রোপাগান্ডাগুলো করেছে তারা পলিটিক্যালি রাইট বাংলাদেশের পার্সপেক্টিভে। আচ্ছা, আর যদি পলিটিক্সের বাইরে বলি, তাহলে বলবো যে তাদের এগুলো উচিত হয়নি, এই মিথ্যাচার করা অথবা প্রোপাগান্ডা ছড়ানো উচিত হয়নি। আমরা যেহেতু নতুন রাজনীতির কথা বলছি, নতুন বন্দোবস্তর কথা বলছি, নতুন বন্দোবস্ত অবশ্যই তখনই আসবে যখন আপনি ব্যক্তি, যখন আপনি যেই সিস্টেমে আছেন ওই সিস্টেমকে পরিবর্তন করতে পারেন। কিন্তু যারাই প্রোপাগান্ডাগুলো ছড়িয়েছে আসলে তারা আসলে কোন চিন্তা ভাবনা করে করছে আমি জানি না। তবে দে আর পলিটিক্যালি রাইট। আমি আবারও বলছি যে তারা পলিটিক্যালি ঠিক, ওই জায়গায় আমি পলিটিক্যালি ভুল। এবং এটাকে আপনাদের পরাজয়ের পেছনে অন্যতম কারণ মনে করছেন? অন্যতম। আর কি কারণ আছে?
এটা এটা একটা মেইন কারণ। অনলাইনটা আমাদের ছিল না, সাপোর্টে ছিল না। এটাই আর কি, আর অন্য কারণ দেখছি না। শিক্ষার্থীদের কাছাকাছি যাওয়ার তো চেষ্টায় কোনো কমতি রাখেন নাই। শিক্ষার্থীদের কাছে আসলে আমাদের ধরেন আপনার আমাদের তো হল নেই। আমাদেরকে শিক্ষার্থীদের কাছে যাওয়ার একটা উপায় ছিল ক্লাসরুম। আর ক্লাসরুমে ধরেন এরকম হয়েছে যে আপনি এই ক্লাসরুমে গেছেন, স্যার ক্লাস নিচ্ছে, ওই সময় যাওয়া যাবে না, পরীক্ষা হচ্ছে, তখন অন্য একটা যাওয়া গেছে। তো এই সময় এইভাবে আর কি প্রপার আর কি সবার কাছে যাওয়া হয়নি। আর আরেকটা ছিল মেসের কথা, যদি আমি বলি ম্যাথ ক্যাম্পেইন, সেখানেও প্রবলেম ছিল। সেখানে হলো ধরেন আপনার 10টার আগে শিক্ষার্থীদেরকে পাওয়া যেত না, টিউশন ছিল, অনেকের টিউশন থাকতো। আবার 12টার পরে 11:30টার পরে যাওয়া যেত না। তাহলে আপনি মানে 10টা থেকে 11:30 টু 12টা এই টাইমের মধ্যে আপনাকে কমপ্লিট করতে হতো। কয়টা মেসেজ যাওয়া যায়? কয়টা ম্যাচে যাওয়া যায়, আরও দূর দূরান্তে। আবার আপনার খোঁজ খবর নিতে হতো যে কোথায় আছে, কে কোথায় থাকে। তো শিক্ষার্থীদের কাছে আরেকটু রিচ করা দরকার ছিল। এটাও ভালো বলেছেন, এটা আরেকটা পয়েন্ট আমার, যে আসলে আমি শিক্ষার্থীদের কাছে আরেকটু আমার রিচ করা দরকার ছিল এবং তাদের সাথে আরেকটু সময় দিয়ে আমার কথা বলা দরকার ছিল। শিবিরের জয়ের পেছনে কি কি অনুঘটক ছিল? সেটা তারাই ভালো বলতে পারবেন। তবে আমাদের যেগুলো ল্যাকিং ছিল সেগুলো তাদের প্লাস পয়েন্ট ছিল, এক কথা এটাই বলবো। এর বাইরে তাদের আর স্পেশালিটি কোনো কিছু ছিল যে এই কারণে তারা হয়তো বা এখানে এগিয়ে গেছে? এটা শিবির তো দেখেন, শিবির হলো গত 15 বছর যদি আমরা বলি, আমার জ্ঞানে যেটা ধরে সেটা হলো তারা রাজপথের যে পলিটিক্সটা, আমার জায়গা থেকে আমি বলি, তারপর তারা ভিন্ন পরিচয় যদি থাকে হয়তো থেকেছে, কিন্তু তাদের নিজস্ব আইডেন্টিটিতে তারা রাজপথে আমি আমার জায়গা থেকে আমি পাইনি। তো তারা যেটা করেছে যে মানে আপনার ইনস্টিটিউশনের যে পলিটিক্সটা সেটা করেছে, যে শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে হেল্প করা, শিক্ষার্থীদের কাছে যাওয়া, এই জায়গাগুলো তারা করেছে। ধরেন আপনার কোনো একটা অ্যাপলিটিক্যাল সংগঠন, সেখানে তারা থাকা, এই জায়গাগুলো তারা গ্র্যাব করেছে। তো আর আমরা যারা ছিলাম, আমি যদি গণ অধিকারের কথা বলি বা অন্য কোনো দলের কথা বলি, আমরা তো আমাদের তো 5-6 বছর বয়স হয়েছে দলের, এবং অন্যান্য যারা তারা তো বিগত দিনে আপনার রাজপথে পলিটিক্সটাই করছে। তো সেই জায়গা থেকে হয়তো আমরা ওই দিকে মনোযোগ বেশি দিতে পারিনি। একটা জিনিস হলো আপনার ফিনান্সিয়াল কাঠামোটা একটা ইম্পর্ট্যান্ট। ধরেন আমার আজকে যদি আমি কিছু ফিনান্সিয়ালি করতে চাই, আমাকে চিন্তা করতে হয় যে আমার এই টাকাটা কোথা থেকে আসবে। শিবিরের যারা দায়িত্বরত আছেন তাদের তো এই কাজটা করতে হয় না। এটা গুরুত্বপূর্ণ একটা জায়গা তাদের, এবং বাংলাদেশের ক্ষেত্রে এটা ইম্পর্ট্যান্ট। শিবিরের চাইতেও ছাত্রদল তো অনেক বড় সংগঠন, তাদের কি ফাইন্যান্সিয়াল অতটুকু অ্যাবিলিটি নেই? দেখেন আপনি ফাইন্যান্সে তাদের অ্যাবিলিটির কাছে আমি যাব না, তবে একটা জিনিস হলো যে আপনি দীর্ঘদিন ধরে একটা সাপোর্ট দিয়ে আসছেন, আর আপনি হুট করে একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করছেন, এটা ডিফারেন্ট। ছাত্রদল ছাত্রদলে কি আছে না আছে তারাই ভালো বলতে পারবে, তবে একটা দীর্ঘদিনের একটা কাজ আর অল্প দিনের একটা কাজ, এটা দুটো ডিফারেন্ট। নির্বাচন পরবর্তী সময়ে ছাত্রদলের সাথে আপনাদের সম্পর্ক বা ব্যক্তি রাকিবের সম্পর্ক কেমন? নির্বাচনের আগেও যেমন সম্পর্ক ছিল ওই সম্পর্কটাই, এবং এটার ক্রাইটেরিয়াটা এরকম যে আসলে দেখেন, আমার সাথে, আমি ব্যক্তি রাকিবের সাথে যদি বলি, আমার সাথে আমার সংগঠন বলি, ছাত্রদল বলি বা বাকি যারা আছে, আমি আল্লাহকে ভালোবাসি, আমার রসুলকে ভালোবাসা, তাদের মানে আল্লাহ এবং রাসুলকে ভালোবাসার জন্য আমি একজন আলেমকে ভালোবাসি। তেমনিভাবে আমি একজন রাজনৈতিক নেতাকে ভালোবাসবো, আমি আমার লিডারকে ভালোবাসবো, আমি আমার দেশকে ভালোবাসার জন্য। যতক্ষণ সে দেশের পথে আছে ততক্ষণ তার সাথে আমি আছি, যখন সে ডিস্ট্র্যাক্ট হয়ে যাবে তখন তার সাথে আমি নেই। এবং ছাত্রদলের সাথে আমাদের যে জোটটা হয়েছে একদম এটা ওপেন ছিল, এবং বারবারই ছিল যে আসলে যেই জায়গায় আপনাদের রং আছে আমি কিন্তু ওই জায়গায় আপনাদেরকে এটা ধরিয়ে দিতে পারবো, এবং আমি ধরিয়ে দিবই। তা আমি কিন্তু সেই কাজটাই করেছি, এবং তারাও। হ্যাঁ, আপনি দেখেন যে আসলে কি ধরিয়ে দিয়েছিলেন? নির্বাচনের আগে তেমন কিছু তাদের সাথে তাদের ওই রকম কিছু আমার চোখে পড়েনি, আর নির্বাচনের পরে এখন পর্যন্ত আমার পড়েনি। তবে নির্বাচনের আগে তেজগাঁও কলেজের একটা ঝামেলা হয়েছে, আমরা দেখেছি। আমি একটা শিক্ষার্থী হত্যাকাণ্ডের একটা ঝামেলা হয়েছে তেজগাঁও কলেজের। আচ্ছা, তো সেটা নিয়ে আমি ওপেন প্রতিবাদ করেছি যে আসলে এটার সাথে যারা জড়িত তাদেরকে বিচার আওতায় আনতে হবে।
এবং সেখানে যেই থাকুক, যদি সে ছাত্র অধিকারে থাকে ছাত্র অধিকারে, তাহলে তাকে ধরতে হবে। যদি সে ছাত্র দলে থাকে ছাত্র দলে তাকে ধরতে হবে। অর্থাৎ যে আমি যে কারোর সাথে জোট করেছি বলেই যে তার সব কিছু আমি মেনে নেব, বিষয়টা এরকম না। আবার তাদের ক্ষেত্রে এরকমটাই ছিল যে আমি তারা আমার সাথে আছেন, এই জন্য আমার সব কিছু তারা মেনে নেবেন, বিষয়টা এরকম ছিল না, আর এখনও নাই। আছে, সম্পর্ক আছে, আগের মতোই আছে। আল্লাহ রাসূলকে ভালোবাসার জন্য আপনি কোন আলেমকে পছন্দ করছেন? আসলে এটা স্পেসিফিকভাবে বলা যাবে না, সরি। তবে আমি যতটুকু আমার জ্ঞানে ধরে হুম। আমি ততটুকুই জানার চেষ্টা করি, এবং ওইভাবেই তাকে আমি মানি। কারণ আমি আসলে ইসলামিক জায়গা থেকে আমি অত বুঝি না। আমি বুঝি যে আমার ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে, বা নামাজের মধ্যে কী করতে হবে, বা রোজা রাখতে হবে, এই জায়গাগুলো। তবে আরও বৃদ্ধি করতে হবে। আমার চেয়ে যে বড়, মানে আমার চেয়ে জ্ঞানে যে বড়, তাকে আমি জাজ করার মতো ক্ষমতা, মানে আমার এই দুঃসাহস আমার আপনার নাই। পছন্দের আলেম কে বাংলাদেশে? এইভাবে আসলে ক্যাটাগরি করা যাবে না, কয়েকজনকে ফলো করি। যেমন? মিজানুর রহমান আজহারী সাহেবকে, তার কিছু জিনিস ফলো করি। সবার তো সব কিছু ভালো হবে না, হ্যাঁ। এটা তো স্যাক্রিফাইসের জায়গা থাকতে হবে। জি। দেখা যাচ্ছে যে মানুষ তো সবাই তো রক্ত মাংসে গড়া, হ্যাঁ। তো দেখা যাচ্ছে যে সে 10টা ভালো বলেছে, একটা তার খারাপ বা একটু আমার পছন্দের বাইরে পড়ে গেছে। এর মানে এই না যে তার ওই 5টাকে আমি একদম Out মুহূর্তেই করে ডিনাই করে ফেলবো, বিষয়টা এরকম না। তার যদি এটা একটা বাইরে বলে, তখন আমার এটা সমালোচনা করার সুযোগ থাকলে আমি এটা করি, আর যেগুলো তার থেকে নেওয়ার সেগুলো আমি নেই। তো এইভাবে আসলে কারোর কথা বলতে চাই না, তবে আজহারী সাহেবকে, ওনার কিছু জিনিস আমার ভালো লাগে আর কি। দেশকে ভালোবাসার জন্য কোন রাজনৈতিক ব্যক্তিত্বকে আপনার পছন্দ? আমি আসলে এইভাবে মেনশন করিনি যে আমি একজনকে ভালোবাসি। আমি বলেছি যে আসলে আমার সাথে, তার সাথে অথবা একজন রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে তখনই ভালো সম্পর্ক থাকবে যখন সে দেশকে ভালোবাসে, যখন সে দেশের জন্য কাজ করবে। এই জিনিসটা আমি বলেছিলাম। কারণ আমার তো আল্টিমেট গোল হলো দেশকে নিয়ে। কারণ আমরা যেটা মনে করি যে বাংলাদেশের অবস্থা আপনি অন্যান্য দেশের সাথে তুলনা করেন, আমরা অনেক পিছিয়ে আছি। অনেক দেশকে পিছিয়ে আছি, যারা হ্যাঁ। ভালোবাসে, হ্যাঁ, পলিটিশিয়ানদের মধ্যে, তাদের মধ্যে আপনার পছন্দের কে আছে? সবার সবচেয়ে বেশি পছন্দ? না, এইভাবে আসলে হ্যাঁ, বলতে চাই না। কারণ আমাদের দেশে এখন পর্যন্ত যেই পলিটিক্সটা এক্সিস্ট করে, সেই পলিটিক্সে আসলে সবারই কম বেশি ত্রুটি আছে। তবে কিছু কিছু মানুষের কিছু পলিসি, তারা যেগুলো নিয়ে কাজ করেছে, সেই পলিসিগুলো আমার ভালো লাগে, এবং আমি সামনের দিনেও চাই যে আসলে তারা এগুলো এক্সিস্ট করুক, পুনরায় আবার সেট আপ করুক। পাশাপাশি আসলে তরুণ প্রজন্মকে নিয়ে ভাবতে হবে যে তরুণ প্রজন্ম আসলে কোন রাজনীতিটা চায়। তরুণ প্রজন্ম কি বিগত দিনে সেই মিছিল মিটিং সবার রাজনীতি চায়, নাকি তারা অন্য অন্য দেশের মতো করে নিজের দেশকে এগিয়ে নেওয়ার জন্য ভিন্ন রকম কিছু চায়? তো এই প্ল্যানগুলো পাশাপাশি দেশের অর্থনৈতিক কাঠামো নিয়ে যারা কাজ করবে, দেশের কৃষি, আমাদের দেশে দেখেন আমাদের গত রিজিমে আমরা যদি বলি যে আসলে মানুষ কিন্তু এই কৃষিকাজ থেকে সরে আসছে। আমার গ্রামের যদি অনেকের কথা বলি, তারা দেখা যাচ্ছে যে বলে দূর, এই যে এত খাটাখাটনি করে কী লাভ। অথচ দেখেন দেশের যদি আপনি ইকোনমিক গ্রোথের কথা বলেন, আপনার এটার জন্য সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ অনেকগুলোর মধ্যে এটা একটা হলো কৃষি। সেই জায়গাতে কিন্তু আমরা বিমুখ হচ্ছি, এবং কৃষকরা বিমুখ হচ্ছে। তো এই প্ল্যানগুলো যাদের কাছে থাকবে, তারা নিঃসন্দেহে আমার পছন্দের, এবং তরুণদেরকে যারা গ্র্যাব করতে পারবে। শিবিরকে কিভাবে সহযোগিতা করবেন? শিবির বলতে আপনাদের যোগসূতে যারা এখন নির্বাচিত। আমি আমার প্রচারণা যখন গিয়েছি, তখন আমার প্রচারণায় যদি আমি ডিজাইনটা বলি, আমি প্রচারণায় গেলে আমি বলতাম যে আমি দীর্ঘদিন জগন্নাথের জন্য আমি কী করেছি, আমার কতটুকু প্রচেষ্টা ছিল, এবং সামনের দিনে কী করতে চাই। এবং সামনের দিনে কী করতে চাই এটাকে আমি দুইভাবে বলতাম। একটা বলতাম যে আমি যদি জয়ী হই তাহলে তো এগুলো করব, আমি যদি জয়ী নাও হই তাহলে আমি এগুলো করব। কাদেরকে নিয়ে করব? যারা নির্বাচিত হবে তাদেরকে নিয়ে করব। তো সেই জায়গা থেকে যেই 21 জন নির্বাচিত হয়েছে, তাদের সাথে তাদের যেখানে আমাকে বা আমার প্যানেল বা শিক্ষার্থীদেরকে প্রয়োজন, তারা সেখানে ডাকবে, এবং সেখানে উইলিংলি যাব। আবার পাশাপাশি দেখেন, একটা সরকার, আমি এটা প্রায়ই বলে থাকি যে একটা সরকার ফাংশন করতে পারবে না যদি জনগণ তাদেরকে হেল্প না করে। তেমনিভাবে আজকে 21 জন নির্বাচিত হয়েছে, আমরা বাকি হাজার হাজার শিক্ষার্থী। এখন আমরা শিক্ষার্থীরা যদি তাদেরকে অসহযোগিতা করি, এবং তারা যদি কোনোভাবে শিক্ষার্থীদের সাথে এই অসহযোগিতার সম্পর্ক ক্রিয়েট করে, তাহলে তারা ফল করবে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফল করবে।
তো সেইটা আমি তো হতে দিব না। তো সেই জায়গা থেকে আমরা তাদেরকে হেল্প করব এবং আমার যে এজেন্ডাগুলো ছিল, আমার যে ইশতেহারগুলো ছিল, সেগুলো তাদের সাথে আলোচনা করে আমরা এগুলো বাস্তবায়ন করব। যদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করে, সেক্ষেত্রে আপনি যেমনটি বললেন যে সাধারণ শিক্ষার্থীরা যদি তাদেরকে সহযোগিতা না করে, তখন কি সেই সহযোগিতা না করার আশঙ্কাটি বাস্তবে পরিণত হতে পারে? না, এইটা ডিপেন্ড করে যেই 21 জন তাদের আসলে কনভিন্সিং জায়গাটা কতটুকু, তারা কতটুকু ক্যাপাবল। তারা যদি এরকম মনে করে যে ওই যে আমি বললাম যে তারা শিক্ষার্থীদের সাথে 21 জনের সম্পর্ক কেমন হবে এটা শিক্ষার্থীরা ডিসাইড করবে না, 21 জন ডিসাইড করবে। যে আমাদের সাথে সরকার যেমন জনগণের সাথে তার সম্পর্কটা আছে, জনগণ আসে ডিসাইড করে না, সরকারই কিন্তু ডিসাইড করতে। সেই জায়গা থেকে এই 21 জন যদি শিক্ষার্থীদের সাথে গুড রিলেশন ক্রিয়েট করতে পারে, আপকামিং যেই সরকার আসবে সেই সরকারের সাথে তাদের ওইভাবে লিয়াজুটা মেনটেন করতে পারে, তাদের যদি কনভিন্সিং ক্যাপাবিলিটি ওইভাবে থাকে, সরকার যেটাই হোক, সরকার যেটাই হোক, তারা যদি ওইভাবে রিপ্রেজেন্ট করতে পারে যে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে চাই, আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন করতে চাই, তাহলে নিঃসন্দেহে তারা পারবে। আর যদি তাদের জায়গা থেকে কোনো ফল্ট থাকে তাহলে সেটার জন্য তারা তো সাফারার হবে, আমরাও হব। সারা দেশের প্রায় 5টা বিশ্ববিদ্যালয়, প্রায় না, 5টা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখলাম যে ছাত্র শিবির সমর্থিত প্যানেল নিরঙ্কুশ জয়লাভ করলো। আপনি 2টা কারণ বলবেন যে এই 2টা কারণে তারা সারা দেশে একযোগে জয়লাভ করছে। আচ্ছা, 2টা কারণের মধ্যে একটা কারণ তাদের বলবো না, একটা কারণ যারা পরাজয় হয়েছে তাদের জন্য বলবো। একটা হলো যে তারা ন্যারেটিভের পাল্টা ন্যারেটিভ তুলতে পারেনি, এটা একটা কারণ। এটাই সম্ভবত শিবিরের দিকে আবার পজিটিভভাবে যাবে, আই ডোন্ট নো। বাট আমি 2টা কারণ বলছি না, একটা কারণ পরাজয় যারা হয়েছে তাদের পক্ষে বলছি যে তাদের আসলে পাল্টা ন্যারেটিভ তোলার মতোই সক্ষমতাটা ছিল না, সেটা হোক সত্য অথবা মিথ্যা। আর দ্বিতীয়টা কারণ হলো যে শিবিরের পক্ষে বলি, সেটা হলো তাদের ফিনান্সিয়াল স্ট্রাকচার খুবই স্ট্রং। এই তো। আপনি প্রথম বর্ষে থাকতেই যে 7 দফা আপনি 7 দফা নিয়ে আন্দোলন করেছিলেন, সেই 7 দফার কোনো দফা কি বাস্তবায়ন হয়েছে এখন পর্যন্ত? ধন্যবাদ। আমরা 7 দফা আন্দোলনের মধ্যে আমাদের যে আজকে ক্যাফেটেরিয়াটা যেমন আছে, এই ক্যাফেটেরিয়ার চেয়ার টেবিল অ্যাটাচড আছে এখন। তো তখনকার সময় এরকম ছিল না। তখনকার সময় আপনার ওই যারা ক্ষমতায় ছিল তারা চাইলে ক্যাফেটেরিয়ার চেয়ার টেবিল বের করে বাইরে আড্ডা দিত, আচ্ছা, যা তাদের মন মর্জি ছিল। এবং আজকের ক্যাফেটেরিয়ার খাবার তো তবুও শিক্ষার্থীরা যা বুঝতে পারে, বা তুলনামূলক যদি আমি বলি তখনকার সময় থেকে বেটার। যারা শিক্ষার্থীরা আছে তারা অবশ্যই তখনকার পরিস্থিতি কি তারা সেগুলো একটু জানবে। তো এই যে আমাদের একটা আন্দোলন, একটা দফার মধ্যে এটা ছিল যে ক্যাফেটেরিয়ার খাবারের মান উন্নয়ন এবং ক্যাফেটেরিয়ার যেই ডেকোরাম, এই ডেকোরাম চেঞ্জ, এটা হয়েছে আলহামদুলিল্লাহ। যদি আমাদের মেডিকেল সেন্টারের কথা বলি, আমাদের মেডিকেল সেন্টার আজকে আমরা শিক্ষার্থীরা নাপা সেন্টার বলি, কারণ নাপার প্যারাসিটামল ছাড়া কিছু পাওয়া যায় না। তো তখনকার সময়ে মেডিকেল সেন্টার নাম ছিল, কিন্তু এই নাপা প্যারাসিটামলটাও তখন ছিল না। তা এটাও একটা আমাদের দফার মধ্যে ছিল যে মেডিকেল সেন্টার ডেভেলপ করতে হবে। এরপরে আমরা যদি আপনার বলি আমাদের যে বাস সংখ্যা, আজকে আমাদের বিশ্ববিদ্যালয়ের বাস সংখ্যা অলমোস্ট 29-30, তখনকার সময় 16 ছিল। তো আমাদের বাস সংখ্যা বৃদ্ধি আমাদের এটার মধ্যে আছে। তারপর আমাদের যে মেয়েদের যেই নারী শিক্ষার্থীদের যে হল, আজকে আমাদের ফয়জুন্নেসা হল, তো হল শুরু হয়েছে আপনার, এই হলের কাজ করছে না, এই হলের কোনো অগ্রগতি নেই, এবং কাজ করার পরেও দেখা যাচ্ছে যে এটা শিক্ষার্থীদেরকে উঠানো হচ্ছে না। তো একদম এই যে কাজ করছে না, মানে কাজ চলাকালীন সময় থেকে শিক্ষার্থীদের উঠানো পর্যন্ত, এটাও আমাদের একটা আন্দোলনের একটা অংশ, এবং এটা তো আমাদের দফায় ছিল, এবং আমরা পরপর এটা নিয়ে আন্দোলন করেছি। তারপর যকসুর কথা তো বললামই, তখনকার সময় আমরা যকসু নিয়ে আমরা দাবি তুলেছি এবং যকসু তো হলো। আমাদের যেই আপনার বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক নিয়োগ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য থেকে শিক্ষক নিয়োগ, আপনি জেনে অবাক হবেন যে আমার বিশ্ববিদ্যালয়ের বয়স 20 বছর। এই 20 বছরে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে যেভাবে শিক্ষার্থীরা শিক্ষক হওয়ার কথা সেভাবে হচ্ছে না। এবং আমরা দেখতে পাচ্ছি যে আপনার এখানে একটা নির্দিষ্ট সিন্ডিকেট এটা হতে দিচ্ছে না।
অথচ তারা আমরা বলেছি যে আসলে অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে মধ্য থেকে শিক্ষক নিয়ে দিতে হবে। কেন দিতে হবে? কারণ আমার বিশ্ববিদ্যালয়, ধরেন আপনি একটা বিশ্ববিদ্যালয় থেকে আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, আপনার অনুভূতিটা যা হবে আমার অনুভূতিটা তা না। আমি যে সংকট সংগ্রামের মধ্য দিয়ে আমার শিক্ষা জীবন পার করেছি, আমার বিশ্ববিদ্যালয় ছাড়া অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই পার করেনি। তো সেই জায়গা থেকে আমি যদি টিচার হই, তাহলে আমি আমার সামনে বসে থাকা শিক্ষার্থীদের সমস্যাগুলো আমি বুঝতে পারবো, তাদের প্রবলেমগুলো আমি ফিল করতে পারবো। এখন যদি আমি অন্য জায়গা থেকে এসে বসি, তখন আমি এরকম আমি আমি আমার অনেক টিচারে শুনেছি গল্প করতে ক্লাসরুমে, আমরা হলে ছিলাম, আমাদের জীবন এরকম ছিল ওরকম ছিল, তখন আমাদের মন খারাপ করা ছাড়া কোনো উপায় ছিল না। তো এই জন্যই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য থেকে যাতে শিক্ষক নিয়োগ হয়, আমরা এটার জন্য আমরা দাবি তুলেছিলাম। এবং যদিও এটা ওই হারে হয়নি, তারপরও আমি নতুন সংসদ যারা আছে তাদেরকেও বলবো, এবং পাশাপাশি আমরাও এটার আরও জোরালো দাবি তুলব। যদি অনেকে বলছে যে আসলে বিশ্ববিদ্যালয়ে যোগ্যতা থাকলে তো অবশ্যই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য থেকে শিক্ষক নিয়োগ হবে। তো সেই জায়গা থেকে প্রশ্ন, যদি যেই শিক্ষকরা আমাদেরকে পড়াচ্ছেন আমরা যদি যোগ্য না হয়, তো এটা দায় কার কাছে যায়? অবশ্যই শিক্ষকদের উপর যায়, যে তারা আমাদেরকে ওইভাবে গড়ে তুলতে পারেনি। তো এইগুলো আসলে অনেকে বলার জন্য, কিন্তু আমি মনে করছি যে আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থী আছে যারা বাহিরে অনেক ভালো করছে, কিন্তু তাদেরকে শুধুমাত্র এই সিন্ডিকেটের কারণে আমাদেরকে আমার বিশ্ববিদ্যালয়ে চান্স দেওয়া হয় না শিক্ষক হিসেবে। আর্টিফিশিয়ালি সিজি বাড়িয়ে রাখে যাতে নিজের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এন্ট্রি না হয়, অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এন্ট্রি হয়। তো এইগুলো আমাদের আন্দোলনের অংশ ছিল, এটা আরও বৃদ্ধি করতে হবে। আমরা গত রেজিমে দেখতাম যে সেখানে শিক্ষক নিয়োগের কথা বলছেন, তো সেখানে ছাত্রলীগের একটা রিহ্যাবিলিটেশন সেন্টার হিসেবে আমরা জানতাম যে জগন্নাথে হচ্ছে ছাত্রলীগের একটা রিহ্যাবিলিটেশন সেন্টার। সেখানে অনেককে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে, কাউকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। এদের ব্যাপারে আপনারা আন্দোলন সংগ্রামে ছিলেন বা জুলাই অভ্যুত্থানে ছিলেন, আপনারা কি পদক্ষেপ নিয়েছেন? দেখেন, তখনকার সময়েও যখন ছাত্রলীগ এই কাজগুলো করতো বা আওয়ামী লীগ এই কাজগুলো করতো, তখন আমরা তখনও কথা বলেছি, এবং এটা 19 সালের, আমি আপনাকে যেটা বলছি এটা 19 সালের কথা। আর এখনকার সময় আমরা বলছি। তবে তিক্ত সত্য কি জানেন, আসলে আমাদের দেশে আমরা গণ অভ্যুত্থানের যেই স্পিরিট ছিল, গণ অভ্যুত্থানের যে আশা আকাঙ্ক্ষা ছিল, সেই আশা আকাঙ্ক্ষাকে আমরা বাস্তবায়ন করতে পারিনি। সিস্টেম, শুধুমাত্র মানুষ চেঞ্জ হয়ে গেছে, সিস্টেমের মতোই আছে। সে আগের মতোই সব কিছু চলছে, শুধুমাত্র আগে একজনের ক্ষমতায় ছিল বা একজনের কাছে চেয়ার ছিল, এখন আরেকজনে বসে আছে। এই টিচার নিয়োগের যেই ঝামেলাটা, এটা ছাত্রলীগের আমলে চলছে, এটাও সত্য। আর 5 আগস্টের পরেও যে এটা বন্ধ হয়েছে যোগ্যতার ভিত্তিতে আসলে আমার বিশ্ববিদ্যালয়ে অনেকে আরও কয়েকজন এই রিসার্চ নিয়োগে আরও কয়েকজন শিক্ষক হতো আমার বিশ্ববিদ্যালয় থেকে, তো সেটা তো হয়নি। তো এই সিস্টেমগুলো নিয়ে আমাদের আসলে আরও বড়সড় বলতে হবে, আমাদের আরও জোরে সোরে এগুলো নিয়ে আওয়াজ তুলতে হবে যে আসলে এই সিস্টেমটা পরিবর্তন করতে হবে। যদি আপনি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সব জায়গার এই আগের যে কাঠামোটা আছে, কাঠামোটা ভেঙে দিতে পারতেন, তাহলে আমরা একটা আমূল পরিবর্তন দেখতাম। কিন্তু আসলে কাঠামোটা পরিবর্তন হয় নাই। আমাদের আরও কষ্ট করতে হবে, হয়তো অভ্যুত্থানের মতো যেভাবে অনেকে জীবন দিয়েছে, হয়তো আরও অনেকের জীবন যাবে, কিন্তু এগুলো পরিবর্তন করতে হবে। এগুলো পরিবর্তন না করলে, একজন শিক্ষক যদি সে তার যোগ্যতায় নিয়োগ না হয়ে, সে যদি কোনোভাবে নিয়োগ হয়ে আসে, তাহলে সেই শিক্ষকের কাছ থেকে শিক্ষার্থীরা কী পাবে? একাডেমিক কিছু তো পাবেই না। একাডেমিকের বাইরে যেই অ্যাক্টিভিটিসগুলো আছে, একাডেমিকের বাইরের যেই বিহেভিয়ারগুলো আছে, সেই বিহেভিয়ারগুলো তো পাবে না, কারণ সে তো ওই একটা দলের পারপাস সার্ভ করবে। তো এরকম শিক্ষক দিয়ে আপনি কীভাবে বিশ্ববিদ্যালয় পরিবর্তন করবেন? আর যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেন্টালিটি আপনি পরিবর্তন না করতে পারেন, আপনি পুরো দেশ কীভাবে পরিবর্তন করবেন? খুবই ক্ষীণ সম্ভাবনা। তো আমরা আসলে আগেও বলছি, এখনও বলছি, সামনের দিনেও এগুলো আমরা আরও জোরে সোরে বলবো যে শিক্ষক নিয়োগের জায়গাটা অ্যাটলিস্ট, ওই যে আমি আপনাকে বললাম না, সমস্যা হলো কি বাংলাদেশের আসলে ওই যে সব কিছু, ওই যে মসজিদের মসজিদ কমিটির সভাপতি কে হবে, এটাও ক্ষমতার মাধ্যমে বা রাজনৈতিক দলের মাধ্যমে এটা নির্ধারণ হয়। এটা একটা বড় প্রবলেম, এবং আমাদের তরুণদের এটা একটা স্বপ্ন যে আমরা এই সিন্ডিকেটটা ভাঙব। রাজনীতির মতো চলবে, রাজনীতি করতে আসতে হবে এরকম যে আপনি আগুন নিচ্ছেন, আমরা বলি না আগুন হাতে নিচ্ছেন, বাংলাদেশ আপনি রাজনীতি করছেন আপনি আগুন হাতে নিয়ে হাঁটছেন। এরকম যদি আপনি আসতে পারেন, তাহলে আপনি রাজনীতিতে আসেন।
কিন্তু সমস্যা হলো যে আমাদের দেশে যারা রাজনীতি করে তারা ভাবে যে এটা সবচেয়ে লাভজনক ব্যবসা হয়তো রাজনীতি। এই জন্যই দেখেন যে এত এইভাবে প্রতিহিংসা করে, এরে মারে ওরে মারে এরে মারে, মায়েরাদের রাজনীতিতে টিকে থাকে। কিন্তু যদি এরকম থাকতো, আমি আসলে যদি কখনো তারেক রহমানের সাথে আমার সুযোগ হয়, তাহলে আমি আসলে এই জায়গাটা বলবো যে রাজনীতিকে আসলে এই ওনার একমাত্র চলার উপায় না বানানো হোক। যে রাজনীতি করে তার যাতে আলাদা চলার মতো, তার পরিবার চালানোর মতো, তার পার্সোনাল চলার মতো যাতে আরেকটা কোনো ওয়ে থাকে। যদি ওয়ে থাকে তাকেই আপনি রাজনীতিতে অ্যানসিউরিটি দেন, অর্থনৈতিক একটা সোর্স হ্যাঁ, দরকার। তাহলে সে দেশের জন্য খাটবে এবং ইন্টারেস্টিংলি তখন অনেকে রাজনীতিতে আসবে না বাংলাদেশের পার্সপেক্টিভে। আপনি যখন এই সেবার কথা বলে রাজনীতিতে আনবেন তখন অনেকে রাজনীতিতে আসবে না। এবং আমি যদি সুযোগ হয়, আমি জানি না সুযোগ হবে কি না তারেক রহমানের সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলার, যদি সুযোগ হয় আমি এই জিনিসটা অনেকগুলো ম্যাচের মধ্যে আমি এইটাই দিব, যদি দেশ পরিবর্তন করতে হয় তাহলে যারা রাজনীতিকে পেশা হিসেবে নিচ্ছে এটা পরিবর্তন করে, এটা পরিবর্তন করলে দেখবেন দেশ পরিবর্তন হয়ে যাবে। শিক্ষকরা তো রাজনীতি করছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনীতির হালচাল কি? হ্যাঁ, করছে। শিক্ষকরা রাজনীতি করছে এবং আমরা আমরা ভাবতাম কি জানেন, যে আওয়ামী লীগ সময় যে শিক্ষকরা রাজনীতি যেভাবে করছে হয়তো 5 আগস্টের পর ওইভাবে করবে না। তারা সবাইকে ধারণ করবে, সবাইকে নিয়ে একত্রিত চলবে। কিন্তু আসলে 5 আগস্টের পরে আমরা এইভাবে পাইনি। আমি যদি কয়েকটা ঘটনাই আছে আসলে, শিক্ষকরা এইভাবে একটা নির্দিষ্ট দলের পারপাস সার্ভ করবে বা এইভাবে কথা বলবে, এক শিক্ষার্থীর পক্ষ নিতে গিয়ে আরেক শিক্ষার্থীকে আঘাত করবে, এটা আসলে আমরা মেনে নেওয়ার মতো না। কারণ একটা ক্লাসে ভিন্ন মতাদর্শের ছেলেপেলে থাকে এবং একজন শিক্ষক তো সবাই তো তার শিক্ষক। ধরেন একজন মসজিদের ইমাম, সে সবার ইমাম। এখন সে যদি একদম খুব অন্ধভাবে একটা দল, একটা গোষ্ঠীর পারপাস সার্ভ করে, তখন আসলে এই জায়গায় প্রবলেম হয়ে যায়, তখন ডিভাইডেশন তৈরি হয়। আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এখনও শিক্ষকদের যে রাজনীতি আগের আছে বলা যায়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় নাকি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে কাকে এগিয়ে রাখবেন? আসলে এইভাবে এগিয়ে রাখতে চাই না। সবাই আসলে যুদ্ধ করছে, সবাই যার যার জায়গা থেকে যদি আমি চিন্তা করি, সবাই তার জায়গা থেকে ঠিক এবং সবাই সংগ্রাম করছে বাংলাদেশের পার্সপেক্টিভে। আমি বলতে পারবো না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছেন তারা একদম অনেক কিছু পেয়ে বসে আছেন। তাদের জায়গা থেকে আপনি চিন্তা করেন, তারা আবার তাদের অনেক ল্যাকিংস আছে। আর আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি, আমাদের তো কোনো মানে হ্যাঁ, একটা জায়গা আমি এগিয়ে রাখতে চাই। সেই জায়গাটা হলো এরকম যে পরিমাণ আমাদেরকে সুবিধা দেওয়া হয় আর আমরা দেশকে বা আমরা যেভাবে চেষ্টা করছি, সেই জায়গায় আমরা এগিয়ে আছি। আপনি আমার হয়তো মেসেজটা ক্লিয়ার না। মেসেজটা হলো এরকম যে সরকার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার ভাই বোনেরা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমার ভাই বোনেরা যে পরিমাণ ফ্যাসিলিটিস পায় এবং তাদের যে সংকট সংগ্রাম, তারা যেভাবে এগিয়ে যাচ্ছে, আমাদেরকে তাদের ফ্যাসিলিটির চাইতে অনেক কম ফ্যাসিলিটিস দেওয়া হয়। ওই তুলনায় আমরা এগিয়ে আছি, এটা বলা যায়। পিছিয়ে আছেন কোন বিবেচনায়? পিছিয়ে আছি ওই যে তাদেরকে যদি যেই ফ্যাসিলিটিটা দিত, আমাদেরকে যদি ওইটা দিত, তাহলে আমি তখন ওই লেভেল ক্যাটাগরিটা করতাম যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার। কিন্তু যদি ফ্যাসিলিটিস দিক দিয়ে আমি চিন্তা করি যে আমরা কম ফ্যাসিলিটিস পাই আর ওই তুলনায় আমরা তাদের থেকে আমরা এগিয়ে বলা যাবে। যে ইশতেহারগুলো যোগসু নির্বাচনকে কেন্দ্র করে আপনারা দিয়েছেন কিংবা আপনাদের প্রতিপক্ষ প্যানেল থেকে দেওয়া হয়েছে, নির্বাচিত প্যানেল কি সেই ইশতেহারগুলো বাস্তবায়ন করতে পারবে বলে মনে করেন? আসলে এখানে অনেকগুলো কথা উঠে আসে। আসলে আমাদের দেশের নির্বাচন, জাতীয় নির্বাচন থেকে শুরু করে ছাত্র সংসদ নির্বাচন, আমরা দেখেছি যে আপনার এমন ইশতেহার অনেকে দিয়েছে যেগুলো আসলে চমকপ্রদ লাগছে। কিন্তু আসলে বাস্তবায়ন করতে গিয়ে কতটুকু কাঠখড়ি পোহাতে হবে তারা হয়তো এটা চিন্তা করেনি, এই কাঠখড়ি পোড়ানোর কথাটা। 1 বছর সময় পাবে, তারা 1 বছর সময় পাবে। তো এই 1 বছরের মধ্যে আনুষ্ঠানিকতা কিছুদিন যাবে, 1 বছরের মধ্যে তাদের ব্যক্তিগত অনেক কাজ থাকবে। বা সব মিলিয়ে যদি আমি বলি যে তারা যে সময়টা পাবে, এই সময় এই ইশতেহার তারা যেটা দিয়েছে, সেই ইশতেহার কতটুকু বাস্তবায়ন করতে পারে সেটা তারা ভালো জানে। তবে আমার কাছে মনে হচ্ছে যে বেসিক জিনিসগুলোতে তারা গুরুত্ব দিলে বেটার হবে। যেমন আমরা যে ইশতেহার দিয়েছি, আমাদের প্রত্যেকটা ইশতেহারই আমরা রিয়েলিস্টিক দিয়েছি, যেগুলো আমরা পারবো। কারণ আমার কথা হলো যে আমি যদি একটা ওয়াদা দেই, এই ওয়াদা যদি না রাখি, তাহলে আমাকে যেভাবে নিবে, আমি যদি ওয়াদা না দেই আমাকে ওইভাবে নিবে না।
মানে আমি ওয়াদা দিয়ে আমি এটা পূরণ করতে পারিনি, তাহলে আমাকে যেই খারাপ বা খুব খারাপভাবে নিবে। কিন্তু আমি ওয়াদা দিলাম না, এটা আমার জন্য বেটার। তো সেই জায়গাতে আমাদের যে ইশতেহারগুলো ছিল, সেই ইশতেহারগুলোর মধ্যে আমরা ৩টা জিনিসকে বেশি ফোকাসে রেখেছি। একটা হলো আমাদের আবাসন ব্যবস্থা, এবং এটা নিয়েও আমাদের খুব সুন্দর প্ল্যান ছিল, এখনও আছে। আমরা ইনশাআল্লাহ যে সংসদ নির্বাচিত হয়েছে তাদেরকে আমরা প্ল্যানগুলো বলবো এবং তাদের সাথে কাজ করব। তারপর হলো আপনার খাদ্য নিরাপত্তা এবং শিক্ষা ও গবেষণা। এই ৩টা জায়গায় আমরা কাজ করব, আমরা বলেছি প্রাথমিকভাবে। তারপর যদি সময় সাপেক্ষে কিছু বাড়া যায়, বাকিগুলো আমরা করবো আর কি। তো আশা করব যারা নির্বাচিত হয়েছে তারা এই শিক্ষার্থীদের সাথে এগুলো যাতে আলোচনা করে, তা না হলে কিন্তু শিক্ষার্থীরা খুব বাজেভাবে প্রত্যাখ্যান করবে। কারণ ওই যে একটা স্বপ্ন দেখানো, যে একটা আমরা এইটা করে দিই, এটা করে দিই, কিন্তু বাস্তবতার সাথে এসে দেখে গেলেন যে না, আপনি কিছু করতে পারছেন না। স্বাভাবিক, বাংলাদেশের কথা যদি চিন্তা করি, আমাদের দেশে তো ধরেন শুধুমাত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয় তো আর সব কিছু না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাথে ইউজিসি আছে, ইউজিসির সাথে মন্ত্রণালয় আছে, মন্ত্রণালয়ের সাথে সরকার আছে, হ্যাঁ, আবার এখন ছাত্র সংসদ, তার মানে 4-5টা যে বডি, এই 4-5টা বডিকে সমন্বয় করতে করতে আমাদের অনেক দিন চলে যায়। তো সেই জায়গা থেকে আসলে কতটুকু ফুলফিল করতে পারে, এটা একটা ভাবনার বিষয়। তবে তাদের বেটার হবে যে তারা শিক্ষার্থীদের সাথে যাতে এই বিষয়গুলো নিয়ে কথা বলে। গণ অধিকার পরিষদের যিনি সাধারণ সম্পাদক জনাব রাশেদ খান, তিনি দল থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন। এই যে দলের, আপনাদের মাদার পার্টির যিনি শীর্ষ নেতা, তিনি তার দল ত্যাগ করে তিনি অন্য একটি দলে চলে গেলেন, এটার কোনো প্রভাব কি আপনাদের ছাত্র অধিকার পরিষদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখায় পড়বে? আসলে এটার কোনো প্রভাব পড়বে না আমাদের উপর। এটা 2টা কারণ। একটা কারণ হলো যে আমি রাশেদ খান বা নুরুল হক নূরের রাজনীতি আমি করি না। আমি ধরি, আমার ছাত্র অধিকারের সেন্ট্রাল সভাপতি নাজমুল হাসান ভাই, আমাদের সানাউল্লাহ হক ভাই, আমার ডেকোরামে তাদের রাজনীতি আমি করি। এটা একটা কারণ। আরেকটা কারণ হলো দেখেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমি যদি ধরেও নেই যে হ্যাঁ, বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা তো তাদের সাথেই আছি বা এরকম কিছু, তো আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ইউনিট, এই ইউনিট আসলে ওই অন্ধভাবে কাউকে আমরা সাপোর্ট দিইনি। যে নেতা এটা বলছে মানেই কোনো কথা নেই, এটাই সঠিক, এটাই বাণী, এরকমভাবে আমি এবং আমার ইউনিটের কেউ কখনো আমার দলকে অন্ধ সাপোর্ট দিইনি। যেখানে আমার সেক্রেটারি থেকে শুরু করে আমাদের প্রত্যেকে, যেখানে নুরুল হক নূরের সমালোচনা করা দরকার সেখানে করেছে, যেখানে রাশেদ খান এর সমালোচনা করা দরকার সেখানে করেছে। আবার তাদের যদি ভালো পলিসিগুলো, সেগুলো নিয়ে আমরা ভাবা দিয়েছি। তো যেই জায়গা থেকে আমরা সবসময়ই আমরা এইটা মেনটেন করে আসছি, শিক্ষার্থীরা আমাদেরকে চেনে জানে, তো আমাদের উপরে এটা প্রভাব পড়বে না। আর আমাদের কাজ, আমাদের রাজনীতি বলতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার রাজনীতির হলো এরকম যে শিক্ষার্থীদের কোনো সমস্যা আছে সেখানে ছুটে চলা, গিয়ে ওগুলো নিয়ে কথা বলা, প্রশাসনের সাথে বার্গেনিং করা, এটাই আর কি। এর বাইরে যে সে মিছিল মিটিংয়ের যেই রাজনীতিটা, এটা আমরা কখনো করিনি, আর সামনের দিনও আমরা এগুলো করব না। তাহলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আপনাদের কোনো পরিকল্পনা নাই? আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যতদিন আছি ততদিন নেই। জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে পরিকল্পনা আছে আপাতত। একজন নাগরিক হিসেবে এবং একজন ভোটার হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আপনার পরিকল্পনা কি? আমার একজন নাগরিক হিসেবে যে পরিকল্পনা, সেটা হলো যে আগামী দিনের আমাদের দেশকে সঠিক ট্র্যাকে রাখতে হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের কথা চিন্তা করে দেশের ফিনান্সিয়াল পলিসি, দেশের এই যে বেকারত্ব, এই বেকারত্ব দূরকরণে পলিসি, এবং বেকারত্ব দূর করে হিউম্যান রিসোর্স তৈরি করা, এবং সামরিক খাতে উন্নয়ন, এই সবগুলো বিষয় নিয়ে যাদের পলিসি আমার কাছে ভালো লাগবে, যারটা ভালো লাগবে, আমি তাদের সাথে আমার ভোট আমি তাদেরকে দিব। কারণ আমার দিন শেষে আমার দেশ দরকার, আমার দেশকে টিকিয়ে রাখা দরকার। ওই বিগত দিনের এই হই হুল্লোড়ের রাজনীতি, অমুক ভাই তমুক ভাই, এগুলো না করে দেশের যে বেসটা, এই বেসটা আরও স্ট্রং করা দরকার। তো এই জিনিসগুলো নিয়ে যাদের পলিসি আমার কাছে ভালো লাগবে, আমি তাদেরকে আমার ম্যান্ডেট দিব এবং তাদের পক্ষে কাজ করব। যে গণভোটে হ্যাঁ নাকি না? গণভোটে হ্যাঁ। পড়াশোনা শেষ করে, ছাত্র রাজনীতি শেষ করে, বৃহত্তর ময়দানে গিয়ে, প্রফেশনাল লাইফে গিয়ে, তখন কি রাজনীতি করার ইচ্ছা আছে? হ্যাঁ, অবশ্যই। ছাত্র রাজনীতি শেষ করে আসলে জাতীয় রাজনীতি করব, এটা তো অবশ্যই ইচ্ছা আছে। তবে গণ অধিকার পরিষদের সাথেই?
গণ অধিকার পরিষদের সাথেই আছি। আর আরেকটা জিনিস হলো ধরেন আপনার মেইন লড়াইটা হলো যে নতুন ধারার রাজনীতি নিয়ে মেইন লড়াই আমার একদম একদম সাফ কথা যে গতানুগতিকের বাইরে যারা রাজনীতি করতে পারবে, স্বাধীনতা সার্বভৌমত্বর প্রশ্নে যারা আপোষহীন থাকবে, আমার রাজনীতির পথ ওই দিকে গড়াবে। এবং আমি এটা প্রতিষ্ঠার জন্যই আমি রাজনীতিটা করব। তো সেই জায়গা থেকে যদি সামনের দিনে এরকম হয় যে এই পথে কেউ বাধা দিচ্ছে অথবা আমি বাধার সম্মুখীন হচ্ছে, সেক্ষেত্রে হয়তো ভিন্ন ডিসিশন আসতে পারে। আপাতত গণ অধিকারের সাথে আছি। জনাব AKM রাকিব, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাদের ইনোভাটকে সময় দিয়েছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা আমাকে আমন্ত্রণ করেছেন। আর দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই আমার জন্য দোয়া করবেন। আমরা যেই বন্দোবস্তের রাজনীতির কথা বলি সেই রাজনীতি যাতে প্রতিষ্ঠা করতে পারি, যাতে বাংলাদেশপন্থী হই, সবাই আমার জন্য দোয়া করবেন। সকলকে সালাম, আসসালামু আলাইকুম। সুপ্রদর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন জনাব AKM রাকিব, ছাত্র অধিকার পরিষদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার যিনি সভাপতি এবং সদ্য সমাপ্ত যক্ষু নির্বাচনে যিনি ঐক্যবদ্ধ নির্ভীক জোবিয়ান প্যানেল থেকে ভিপি পদে লড়েছেন। খুব চমৎকার করে তিনি একটি সহনশীল রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছেন, একটি নতুন বন্দোবস্তের কথা বলেছেন যেখানে কোনো হানাহানি থাকবে না, যেখানে কোনো হিংসা থাকবে না, বরং সবাই মিলে বাংলাদেশটাকে এগিয়ে নেবার রাজনীতি করবে। আমরাও তার সাথে একাত্মতা পোষণ করি, সবাই মিলে এগিয়ে নেবার জন্য আসুন যার যার জায়গা থেকে কাজ করি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।